আচ্ছা, আজ আমরা একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো। একটা প্রাচীন ভারতীয় দর্শন যা আমাদের নিজেদেরকেই চিনতে সাহায্য করে। মানে আমাদের আসল পরিচয়টা কি তা খুঁজে বের করার একটা রাস্তা দেখায়। আর এই পুরো ব্যাপারটা আমরা বুঝবো কয়েকটা খুব শক্তিশালী গল্পের মধ্যে দিয়ে। তো চলুন এই যাত্রায় হাঁটা শুরু করা যাক। এই যে প্রশ্নটা, আমি কে, ভাবলে দেখবেন এটা কিন্তু শুধু কোনো কঠিন ফিলসফির প্রশ্ন না। এই প্রশ্নটা আমাদের সবার মনেই কোথাও না কোথাও উকি মারে। আমাদের আসল পরিচয়টা আসলে কি? আমরা কি শুধুই আমাদের এই শরীরটা, আমাদের নাম, আমাদের কাজ, এইগুলোই কি সব, নাকি এর আড়ালেও আরও গভীর কোনো সত্যি লুকিয়ে আছে? ঠিক এই মৌলিক প্রশ্নটা দিয়েই আমাদের আজকের বিশ্লেষণ শুরু হচ্ছে। চলুন ব্যাপারটা ভালোভাবে বোঝার জন্য একটা গল্প শোনা যাক। এক রাজপুত্রের গল্প, যে ছোটবেলায় জঙ্গলে হারিয়ে গিয়েছিল আর বড় হয়ে উঠেছিল একদল শিকারীর সাথে। একবার ভাবুন তো ছেলেটার কথা। দিনের পর দিন, বছরের পর বছর শিকারীদের সাথে থাকতে থাকতে সে তো ভুলেই গেছিল তার আসল পরিচয়। তার কথাবার্তা, চালচলন, ভাবনা চিন্তা সব কিছুই হয়ে গিয়েছিল একেবারে একজন শিকারীর মতো। তার ভেতরের যে আসল রাজকীয় সত্তা, সেটা যেন এক গভীর ঘুমে তলিয়ে গেছিল। এই গল্পটা আসলে আমাদের এটাই দেখায় যে আমাদের চারপাশ কিভাবে আমাদের আসল সত্তাকে একদম ঢেকে ফেলতে পারে। কিন্তু একদিন জঙ্গলে একটা ঘটনা ঘটল। এক জ্ঞানী মন্ত্রী, যিনি অনেক দিন ধরে সেই হারিয়ে যাওয়া রাজপুত্রকে খুঁজছিলেন, তিনি শেষমেশ তাকে খুঁজে বের করলেন। আর রাজপুত্রের কাছে গিয়ে তিনি শুধু একটা কথাই বললেন, আর সেই একটা কথাই যেন রাজপুত্রের পুরো দুনিয়াটা নাড়িয়ে দিল। ওই একটা কথাই যথেষ্ট ছিল। মন্ত্রীর কথা শুনে তার ভেতরের ঘুমিয়ে থাকা রাজপুত্র যেন জেগে উঠল। সে শিকারীর ওই নকল পরিচয়টা ঝেড়ে ফেলে তার আসল সত্তায়, তার রাজকীয় পরিচয় ফিরে গেল। জানেন, এই গল্পটা আসলে আমাদের সবার গল্প। বলা হয় আমাদের আসল সত্তাও ঠিক এই রাজপুত্রের মতোই, তার আসল পরিচয় ভুলে এই ক্ষণস্থায়ী শরীরটাকেই সবকিছু ভেবে বসে আছে। রাজপুত্রের গল্পটা কিন্তু মনে রাখবেন, কারণ এবার আমরা মূল ঘটনাতে ঢুকব, যা আমাদের এই পরিচয় খুঁজে পাওয়ার রাস্তাটাকে আরও অনেক বেশি পরিষ্কার করে দেবে। এই গল্পটা হলো গুরু প্রজাপতি আর তার দুই শিষ্যের। একজন হলেন দেবতাদের রাজা ইন্দ্র, আর অন্যজন অসুরদের রাজা বিরোচন। গুরু প্রজাপতি কি করলেন? তিনি দুজনের সামনে একটা আয়না রেখে একদম সহজ একটা কথা বললেন। কিন্তু এই সহজ কথার পেছনেই লুকিয়েছিল একটা গভীর পরীক্ষা। পরীক্ষাটা শুধু শোনার ছিল না, ছিল বোঝার, উপলব্ধি করার। আর ঠিক এখানেই দুজনের মধ্যে তফাৎটা পরিষ্কার হয়ে গেল। বিরোচনা আয়নায় নিজের শরীরটা দেখল আর ভাবল, বাহ, এই সুন্দর শক্তিশালী শরীরটাই তাহলে আত্মা। সে খুব খুশি হয়ে ফিরে গেল। কিন্তু ইন্দ্রের মনে একটা খটকা লাগল। তিনি গুরুর কথাটাকে সোজাসুজি মেনে নিলেন না, বরং এর গভীরে যাওয়ার চেষ্টা করলেন। তার মনে প্রশ্ন জাগল, আর এই দুই পথের পার্থক্যটাই হল আসল জ্ঞানের চাবিকাঠি। জ্ঞান লাভের যে পথ, তার প্রথম ধাপটাকে বলা হয় শ্রবণ, মানে মন দিয়ে গুরুর কথা শোনা। বিরোচন কিন্তু এই কাজটা দারুণভাবে করেছিল। সে শুনেছিল, কিন্তু সমস্যা হলো সে ওখানেই থেমে গিয়েছিল। শোনার পরেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়াটা তাকে একটা ভুল পথে, একটা বন্ধ গলিতে নিয়ে গেল। কিন্তু ইন্দ্র শুধু শুনেই সন্তুষ্ট হলেন না। তিনি গেলেন পরের ধাপে, যেটাকে বলে মনন। মনন মানে কি? মানে হলো যা শুনলাম তা নিয়ে ভাবা, প্রশ্ন করা, যুক্তি দিয়ে বিচার করা। তার মনে প্রশ্নটা ঘুরপাক খেতে লাগলো, এই শরীর তো আজ আছে, কাল নেই। এটা বুড়ো হয়, অসুস্থ হয়, একদিন তো মরেই যায়। এমন একটা নশ্বর জিনিস কিভাবে চিরস্থায়ী আত্মা হতে পারে? এই প্রশ্নটাই তাকে সঠিক পথের দিকে এগিয়ে দিল। তাহলে ইন্দ্র শুনলেন এবং তারপর তিনি ভাবলেন, কিন্তু এটুকুই কি যথেষ্ট? জ্ঞানটা তো শুধু মাথায় ঘুরছে, কিন্তু সেটাকে নিজের করে নিতে হবে তো, তাই না? তাকে নিজের অভিজ্ঞতার অংশ বানাতে হবে। আর এখানেই আসে ৩ নম্বর আর সবচেয়ে জরুরি ধাপটা। এই শেষ ধাপটা বোঝার জন্য আমাদের ভারতীয় দর্শনে একটা খুব সুন্দর উদাহরণ টানা হয়। সেটা হলো রাজহাঁসের উদাহরণ। শোনা যায় রাজহাঁসের নাকি একটা আশ্চর্য ক্ষমতা আছে। তাকে যদি জল মেশানো দুধ দেওয়া হয়, সে নাকি তার ঠোঁট দিয়ে শুধু দুধটুকুই শুষে নেয়, জলটা পড়ে থাকে। সে সার আর অসারকে আলাদা করতে জানে। ঠিক এই রকমই একজন জ্ঞানী মানুষও
পারেন এই পরিবর্তনশীল নশ্বর জগতের ভেতর থেকে আসল সত্যকে, সেই চিরস্থায়ী আত্মাকে আলাদা করে নিতে। এই যে আলাদা করতে পারার ক্ষমতা, এই যে জ্ঞানটাকে নিজের অভিজ্ঞতায় নিয়ে আসা, এই প্রক্রিয়াটাই হলো শেষ ধাপ, নিধিধ্যাসন। এটা হলো গভীর ধ্যান আর অভ্যাসের মাধ্যমে সেই জ্ঞানকে নিজের জীবন্ত সত্যে পরিণত করা। ইন্দ্র শুধু চিন্তা করে থেমে যাননি, তিনি এই ধ্যানের মাধ্যমে শরীর আর চেতনার পার্থক্যটাকে নিজের ভেতরে একেবারে উপলব্ধি করেছিলেন। তাহলে পুরো রাস্তাটা কি দাঁড়ালো? খুব সহজ। প্রথমে শ্রবণ মানে শোনা, তারপর মনন মানে ভাবা বা প্রশ্ন করা, আর শেষে নিধিধ্যাসন মানে সেটাকে নিজের করে নেওয়া, উপলব্ধি করা। বিরোচন প্রথম ধাপে আটকে গিয়েছিলেন, তাই তার জ্ঞান ছিল ভাষা ভাষা। কিন্তু ইন্দ্র ৩টি ধাপই পার করেছিলেন, আর তাই তিনি পৌঁছেছিলেন আসল সত্যের কাছে। এটাই হলো শুধু জানার সাথে আসল উপলব্ধির পার্থক্য। কিন্তু এত সব কথা, শ্রবণ, মনন, নিধিধ্যাসন, এই পুরো দার্শনিক প্রক্রিয়ার আসল উদ্দেশ্যটা কি? কেন এই রাস্তাটা অনুসরণ করা এত জরুরি? লক্ষ্য একটাই, খুব পরিষ্কারভাবে বোঝা যে কোনটা আসল আর কোনটা নকল। মানে আমাদের এই শরীর, যা আজ আছে কাল নেই, আর আমাদের ভেতরে সেই চেতনা, যা চিরকালের, এ দুটো যে এক জিনিস নয়, এই পার্থক্যটা উপলব্ধি করাই হলো আত্মজ্ঞান। আর এই দর্শন বলে, যেই মুহূর্তে এই বোধটা জন্মায় যে কেউ যখন বুঝতে পারে সে আসলে এই নশ্বর শরীরটা নয়, বরং এক শাশ্বত চেতনা, তখনই নাকি তার সব জাগতিক দুঃখ, সব ধরনের কষ্টের অবসান হয়। আর একেই বলা হয় মুক্তি। এটাই হলো আত্মজ্ঞানের চূড়ান্ত পুরস্কার। তাহলে চলুন আজকের আলোচনার শেষে নিজেকেই প্রশ্নটা করা যাক। এই গল্পগুলো শোনার পর আমরা যখন নিজেদের জীবনের আয়নার দিকে তাকাই, তখন কাকে দেখতে পাই? সেই শিকারীকে, যে তার চারপাশের দেওয়া পরিচয়টাকেই আঁকড়ে ধরে আছে, নাকি সেই রাজপুত্রকে, যে তার আসল সত্তাকে চেনার জন্য তৈরি?